বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক এম.কে. ডেভিডসনের লেখা হাউ টু বিকাম রিচ বইটি। অধ্যায় 1, সমৃদ্ধির শুরু কোথায়। আপনি কি কখনো ভেবেছেন দুজন একই বিদ্যালয়ে পড়ে, একই ফল করে, একই ধরনের কাজ করে, তবুও কিছু সময় পর একজন কোটিপতি হয়ে যায় আর অন্যজন সারা জীবন অভাবে কাটিয়ে দেয়? এই প্রশ্ন এম.কে. ডেভিডসনকেও ভাবিয়ে তুলেছিল, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি এই বইটি লিখতে শুরু করেন। হাউ টু বিকাম রিচ বইয়ের প্রথম শিক্ষাটি হল সমৃদ্ধির শুরু অর্থ থেকে নয়, চিন্তাভাবনা থেকে হয়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অর্থকে কেবল একটি প্রয়োজন মনে করেন। কেউ কেউ এটিকে অশুভও বলেন, কিন্তু সত্য হলো অর্থ একটি গুণন শক্তি। যদি আপনার সঠিক চিন্তাভাবনা থাকে তাহলে অর্থ আপনার ভালো উদ্দেশ্যগুলোকে আরও বড় করে তুলতে পারে। কিন্তু যদি চিন্তাভাবনা ছোট হয় তাহলে যতই অর্থ আসুক না কেন আপনি কখনোই ধনী হতে পারবেন না। লেখক বলেন যে সমৃদ্ধির প্রথম ধাপ হলো আর্থিক জাগরণ, অর্থাৎ অর্থের সত্যতা বুঝা। আমাদের শেখানো হয় যে পড়াশোনা করো, ভালো ফল করো, চাকরি করো, সঞ্চয় করো এবং অবসর নাও। কিন্তু এই সূত্র দিয়ে কেবল টিকে থাকা যায়, স্বাধীনতা অর্জন করা যায় না। তিনি নিজের জীবনে দেখেছেন কিভাবে তার বাবা, যিনি সততার সাথে চাকরি করতেন, সারা জীবন একটি বেতনের ওপর নির্ভরশীল ছিলেন। ছুটি চাইতে হতো, খরচ সীমিত করতে হতো এবং অবসরের পরেও অর্থের অভাব ছিল। একদিন লেখক নিজেকে প্রশ্ন করলেন, আমি কি এই জীবনযাপন করতে এসেছি? আমিও কি কেবল মাসের বেতন গোনার জন্য জন্মগ্রহণ করেছি? আর এই প্রশ্নটি তার মনে এক নতুন সূচনার জন্ম দিল। তিনি লক্ষ্য করলেন যে প্রতিটি ধনী মানুষের মধ্যে একটি বিশেষ চিন্তাভাবনা থাকে, মালিকানা ভাবনা, ওনারশিপ থিঙ্কিং। তারা তাদের জীবনের মালিক, পরিস্থিতির দাস নন। তারা অর্থ উপার্জনের জন্য কাজ করেন না, বরং অর্থকে নিজেদের জন্য কাজ করান। অন্যদিকে সাধারণ মানুষ কেবল আয় এবং ব্যয়ের মাঝে পিষ্ট হতে থাকে। এই অধ্যায়ে একটি খুব আকর্ষণীয় তুলনা করা হয়েছে দরিদ্র, মধ্যবিত্ত এবং ধনী মানুষের চিন্তাভাবনার মধ্যে। দরিদ্রভাবে যদি একটি চাকরি পাই, মধ্যবিত্তভাবে যদি আমার পদোন্নতি হয়, কিন্তু ধনীভাবে আমি নিজের কোম্পানি তৈরি করব, নিজে লোকজনকে চাকরি দেব। এটাই হলো মনোভঙ্গির পার্থক্য। লেখক একটি সহজ কিন্তু শক্তিশালী অনুশীলন ভাগ করেছেন। আপনার সারা মাসের খরচ একটা কাগজে লিখুন। যখন তিনি নিজে এটি করলেন তখন তার উপলব্ধি হলো যে তার অর্থ কোথায় অকারণে চলে যাচ্ছে। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে তিনি অর্থ উপার্জন করছিলেন না, কেবল তা ঘোরাচ্ছিলেন। আয় আসতো, খরচ হতো, শেষ হয়ে যেত। সঞ্চয় বা বৃদ্ধির কোনো চিহ্ন ছিল না। তিনি এটাও বলেন যে সমৃদ্ধি কখনো হঠাৎ আসে না, এটি একটি মানসিক প্রশিক্ষণ। যেমন জিমে গিয়ে শরীর তৈরি হয়, তেমনি মনকে ধনী হবার জন্য প্রশিক্ষণ দিতে হয়। আর প্রথম অনুশীলন হলো অর্থকে ভয় করা ছেড়ে দেওয়া। আমাদের সমাজে অর্থ নিয়ে কথা বলা ভুল মনে করা হয়। লোকজন প্রকাশ্যে বলে অর্থ দিয়ে শোক কেনা যায় না, কিন্তু সেই একই লোকেরা প্রতিদিন অর্থের চিন্তায় ভোগে। লেখক বলেন যে অর্থ নিজে খারাপ বা ভালো হয় না, এটি একটি যন্ত্র এবং প্রতিটি যন্ত্রের মতোই এর সঠিক বা ভুল ব্যবহার মানুষের উপর নির্ভর করে। এই অধ্যায়ের আরেকটি বড় বার্তা হলো প্যাসিভ ইনকামের ধারণা। লেখক প্রথমবারের মতো শুনলেন যে অর্থ উপার্জনের জন্য প্রতিদিন কাজ করা আবশ্যক নয়। তিনি বই পড়ে শিখলেন যে বিনিয়োগ, ডিজিটাল পণ্য, রয়্যালটি, সম্পত্তির ভাড়া এগুলো সবই এমন পথ যা আপনার সরাসরি উপস্থিতি ছাড়াই অর্থ তৈরি করে। এখান থেকে তিনি তার আর্থিক যাত্রাকে নতুন মোড় দেন। এই অধ্যায়ে তিনি আমাদের এটাও বলেন যে সমৃদ্ধির প্রথম ধাপ কেবল অর্থ উপার্জন করা নয়, বরং অর্থ ধরে রাখা এবং বাড়ানো শেখা। ধনী হবার জন্য প্রথমে আপনার আর্থিক বুদ্ধিমত্তা প্রয়োজন, অর্থাৎ অর্থ কিভাবে চলে, কোথা থেকে আসে, কোথায় যায়, কিভাবে বাড়ে এবং কিভাবে স্থির থাকে তা বোঝা। এবং সবশেষে তিনি বলেন, যদি আপনি ধনী হতে চান তাহলে প্রথমে আপনার চিন্তাভাবনাকে সমৃদ্ধ করুন, বড় চিন্তা করুন, প্রশ্ন করুন, শিখুন অর্থকে। কারণ চিন্তাভাবনায় পরিবর্তন না হলে কোনো প্রকল্প, কোনো ব্যবসা ধারণা, কোনো সূত্র কাজ করবে না। সমৃদ্ধি বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। অধ্যায় 2, সমৃদ্ধির পথে সবচেয়ে বড় শত্রু আমাদের নিজেদের চিন্তাভাবনা।
প্রায়শই আমরা মনে করি যে ধনী হবার পথে বাধাগুলি বাইরের, যেমন অর্থ নেই, সংযোগ নেই, সঠিক সময় আসেনি বা ভাগ্য সহায় হচ্ছে না। কিন্তু এম.কে. ডেভিডসন বলেন যে সবচেয়ে বড় বাধা আমাদের বাইরে নয়, আমাদের মনের ভিতরে থাকে। সমৃদ্ধির প্রথম দেয়াল হলো আমাদের সীমিত চিন্তাভাবনা, যা আমাদের থামিয়ে দেয়, ভয় দেখায় এবং বারবার বলে এটা তোমার দ্বারা সম্ভব নয়। লেখক এই অধ্যায়ের শুরু একটি খুব মর্মস্পর্শী গল্প দিয়ে করেন। একটি শিশু তার বাবার সাথে সার্কাস দেখতে যায়। সেখানে সে দেখে যে একটি বিশাল হাতি একটি পাতলা দড়ি দিয়ে বাঁধা আছে। শিশুটি অবাক হয়, এত শক্তিশালী প্রাণী আর এত দুর্বল দড়ি। সে প্রশ্ন করে, বাবা, এই হাতিটি পালায়নি কেন? বাবা উত্তর দেন, যখন এই হাতিটি ছোট ছিল তখনও একে এই দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। তখন এর শক্তি কম ছিল এবং সে অনেক চেষ্টা করেছিল নিজেকে মুক্ত করতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিল। ধীরে ধীরে সে বিশ্বাস করে নিল যে সে কখনোই মুক্ত হতে পারবে না। এখন সে যখন বড় হয়ে গেছে, তার চিন্তাভাবনা এখনও ওটাই যে দড়ি তাকে আটকাতে পারে। এই গল্পটি আমাদের জীবনের প্রতীক। আমাদের চারপাশের মানুষ, আমাদের লালন পালন, সমাজ আমাদের ছোটবেলা থেকেই কিছু সীমা শেখায়। এটা আমাদের দ্বারা সম্ভব নয়, এত বড় স্বপ্ন দেখো না, যা আছে তাতেই খুশি থাকো, ব্যবসা ঝুঁকিপূর্ণ, চাকরিই ভালো। এবং যখন আমরা বড় হয়ে যাই তখনও সেই পুরনো চিন্তাভাবনা আমাদের বেঁধে রাখে, যেমন দড়িটা সেই হাতিকে বেঁধে রাখেছিল। ডেভিডসন বলেন যে দরিদ্র বা মধ্যবিত্ত হওয়া কেবল ব্যাংক ব্যালেন্সের কথা নয়, এটি একটি মনোভঙ্গি, এবং এই মনোভঙ্গি আমাদের ধনী হতে বাধা দেয়। যে ব্যক্তি সারাদিন কঠোর পরিশ্রম করে কিন্তু ভাবে যে সে কখনো বড় হতে পারবে না, সে যতই উপার্জন করুক না কেন, সে সবসময় সীমিতই থাকবে। লেখক এখানে 3 ধরনের মানসিক শৃঙ্খলের কথা বলেন। প্রথমটি হলো ভয়ের শৃঙ্খল। যদি আমি ব্যর্থ হই, যদি ব্যবসায় লোকসান হয়, যদি মানুষে কি বলবে, এই ভয় আমাদের উদ্যোগ নিতে বাধা দেয়। আমরা ভাবতে থাকি, পরিকল্পনা করতে থাকি, কিন্তু পদক্ষেপ নিই না। এবং যতক্ষণ না আপনি প্রথম পদক্ষেপ নেন, ততক্ষণ আপনি কখনো লক্ষ্যে পৌঁছতে পারবেন না। দ্বিতীয়টি হলো সন্তুষ্টির শৃঙ্খল। আমাদের যা আছে তাতেই যথেষ্ট। প্রতিবেশীও তো এটাই করে, বেশি চাওয়া ভুল। এই চিন্তাভাবনাও আমাদের থামিয়ে দেয়। সন্তুষ্টি একটি ভালো গুণ, কিন্তু যখন সন্তুষ্টি আমাদের স্বপ্নের গলা টিপে ধরে তখন তা দুর্বলতায় পরিণত হয়। ধনী ব্যক্তিরা কখনো সন্তুষ্ট হয়ে বসে থাকেন না, তারা ক্রমাগত নিজেকে উন্নত করার চিন্তাভাবনা রাখেন। তৃতীয়টি হলো পারিপার্শ্বিকতার শৃঙ্খল। আমাদের চারপাশের মানুষ, যখন আপনি দরিদ্র চিন্তাভাবনার সমাজে বাস করেন তখন আপনার চিন্তাভাবনাও তেমন হয়ে যায়। যদি আপনি এমন 5 জন বন্ধুর মাঝে থাকেন যারা সবসময় অভিযোগ করে, তাহলে আপনিও তাদের মতো ভাবতে শুরু করবেন। লেখক বলেন যে যদি আপনি ধনী হতে চান তাহলে প্রথমে আপনার পরিবেশ পরিবর্তন করুন। এমন লোকেদের মাঝে থাকুন যারা বৃদ্ধি, অর্থ উপার্জন, শেখা এবং এগিয়ে যাওয়ার কথা বলে। এই অধ্যায়ে একটি খুব আকর্ষণীয় পরীক্ষা বর্ণিত হয়েছে, যাকে মেন্টাল রিওয়াইরিং বলা হয়েছে। লেখক নিজে এই অনুশীলনটি প্রতিদিন করতেন। প্রতিদিন সকালে উঠে তিনি আয়নার সামনে দাঁড়াতেন এবং জোরে জোরে নিজেকে বলতেন, আমি ধনী হওয়ার যোগ্য, অর্থ আমার জন্য ভালো, আমি অর্থ পরিচালনা করতে পারি, আমি ঝুঁকি নিতে ভয় পাই না। এই কথাগুলি শুনতে সাধারণ মনে হলেও মনের গভীরে লুকিয়ে থাকা পুরনো চিন্তাভাবনা ভাঙার জন্য এগুলি অত্যন্ত প্রয়োজনীয়। লেখক বলেন যে আমাদের মন বারবার সেই পথই ধরে যা তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। তাই যদি আমরা ধনী হওয়ার নতুন চিন্তাভাবনা প্রবেশ করাতে চাই, তাহলে পুরনো চিন্তাভাবনাকে মুছে ফেলতে হবে। এবং এই কাজ একদিনে হয় না, এর জন্য প্রতিদিন সচেতন থাকতে হয়, নিজের সাথে কথা বলতে হয়, ভুল চিন্তাভাবনা চিহ্নিত করে তা সংশোধন করতে হয়। এই অধ্যায়ে আরেকটি আকর্ষণীয় উদাহরণ আসে, 2 ছাত্রের গল্প। দুজনেই ক্লাসে মেধাবী, দুজনেই পরিশ্রমী, কিন্তু একজন সারা জীবন চাকরি পরিবর্তন করে কাটিয়েছে এবং কখনো আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেনি। অন্য ছাত্রটি কলেজেই ব্যবসা শুরু করে। সে ব্যর্থও হয়েছে, ঠাট্টার পাত্রও হয়েছে, কিন্তু সে হার মানেনি। আজ সে কোটি কোটি টাকার মালিক। পার্থক্য কোথায় ছিল? দুজনের প্রতিভা একই ছিল, কিন্তু চিন্তা ভাবনা ছিল ভিন্ন। একজন ভয়কে গ্রহণ করেছিল, অন্যজন তাকে ভেঙেছিল। পরিশেষে লেখক আমাদের একটি প্রশ্ন দেন, আপনার চিন্তাভাবনা কি আপনাকে ধনী হতে দিচ্ছে? এই প্রশ্নটি যতটা সাধারণ দেখায় ততটাই গভীর। যখন আপনি সততার সাথে এটি নিয়ে ভাববেন, তখন বুঝতে পারবেন যে সম্ভবত আপনি নিজেই আপনার সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা। ডেভিডসনের বিশ্বাস যে যতক্ষণ না আপনি আপনার মনের ভেতরে থাকা শিকলগুলিকে চিনবেন এবং ভাঙবেন,
ততক্ষণ কোনো বাইরের সুযোগ, অর্থ বা পরিকল্পনা আপনাকে ধনী করতে পারবে না। চিন্তাভাবনা পরিবর্তন করুন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন এবং নিজেকে এই অনুমতি দিন যে হ্যাঁ, আমিও ধনী হতে পারি। অধ্যায় 3, ধনী ব্যক্তিরা অর্থ সম্পর্কে কিভাবে চিন্তাভাবনা করেন। এমকে ডেভিডসন বলেন যে ধনী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো আপনি অর্থ সম্পর্কে কী ধরনের চিন্তাভাবনা রাখেন। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একদল যারা অর্থ উপার্জন করে এবং তা খরচ করে শেষ করে দেয়, এবং অন্য দল যারা অর্থকে একটি বীজের মতো দেখে, যা যদি সঠিক জমিতে রোপণ করা হয় তাহলে একটি পুরো জঙ্গল তৈরি হতে পারে। এই অধ্যায়ে লেখক বলেছেন যে ধনী ব্যক্তিরা অর্থকে কিভাবে চিন্তা করেন, তার সাথে কেমন সম্পর্ক তৈরি করেন এবং সেই চিন্তাভাবনাকে কিভাবে গ্রহণ করা যায়। আমাদের মধ্যে অনেকেই অর্থকে কেবল প্রয়োজনীয়তার মাধ্যম মনে করি। ভাড়া দিতে হবে, ইএমআই পরিশোধ করতে হবে, মাসের বাজার আনতে হবে, অর্থাৎ অর্থ আসে এবং সঙ্গে সঙ্গেই চলেও যায়। কিন্তু ধনী ব্যক্তিরা অর্থকে একটি হাতিয়ার হিসেবে দেখে, এমন একটি যন্ত্র যা দিয়ে তারা জীবনের দিক নির্ধারণ করে, সময় কেনে এবং স্বাধীনতা অর্জন করে। তারা অর্থ সঞ্চয় করে না, বরং এটিকে কাজে লাগায়। লেখক বলেন যে যখন তিনি প্রথম মানি ইজ আ সার্ভেন্ট নট আ মাস্টার, অর্থাৎ অর্থ দাস মনিব নয়, এই লাইনটি পড়লেন, তখন তার চিন্তাভাবনার ধরন বদলে গেল। তিনি বুঝলেন যে যদি অর্থ আপনার উপর প্রভাব বিস্তার করে তাহলে আপনি তার দাসত্ব করবেন, কিন্তু যদি আপনি অর্থকে বুঝে যান এবং নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে সেই অর্থই আপনার স্বাধীনতার পথ তৈরি করবে। এই অধ্যায়ে একটি বিশেষ বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, সম্পদ এবং দায় বোঝা। সাধারণ মানুষ যে জিনিসগুলি কেনে সেগুলি আসলে দায়, অর্থাৎ লায়াবিলিটিস, অর্থাৎ যে জিনিসগুলি আপনার পকেট থেকে অর্থ বের করে, যেমন একটি ব্যয়বহুল গাড়ি যা ইএমআইও টানে এবং প্রতিদিন পেট্রোলও খরচ করায়। অন্যদিকে ধনী ব্যক্তিরা সম্পদ কেনে, যেমন রিয়েল এস্টেট, স্টক, ডিজিটাল পণ্য, যা থেকে প্রতি মাসে তাদের পকেটে অর্থ আসে। এটাই 2 ধরনের চিন্তাভাবনার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। ডেভিডসন বলেন যে যখন তিনি নিজেই পার্থক্যটি বুঝলেন তখন তিনি প্রথমে তার নিজের আর্থিক বিবরণী তৈরি করলেন, যে অর্থ আসছে এবং যা চলে যাচ্ছে তা লিখলেন, এবং তখনই তিনি প্রথমবারের মতো উপলব্ধি করলেন যে তিনি প্রতি মাসে তার আয়ের একটি বড় অংশ এমন জিনিসে খরচ করছিলেন যা কেবল প্রদর্শনের জন্য ছিল, আর্থিক বৃদ্ধির জন্য নয়। তিনি একটি সহজ নিয়ম গ্রহণ করলেন, প্রতিটি খরচ করার আগে নিজেকে জিজ্ঞাসা করো, এই জিনিসটি কি আমার পকেট থেকে অর্থ বের করবে নাকি প্রবেশ করাবে। এখানে আরেকটি চমৎকার গল্প আসে। একটি ছেলে ছিল যে প্রতি মাসের বেতন দিয়ে ফোন আপগ্রেড করত, ব্র্যান্ডেড পোশাক কিনত এবং বন্ধুদের পার্টি দিত। অন্যদিকে তার এক বন্ধু ছিল যে প্রতি মাসে 20% অর্থ একটি এসআইপিতে রাখত, কিছুটা ক্রিপ্টো শিখত এবং বাকি অর্থ দিয়ে ইবুক বিক্রি করত। 5 বছর পর প্রথম জনের কাছে পুরনো ফোন এবং ঋণ ছিল, দ্বিতীয় জনের কাছে 2টি আয়ের উৎস এবং আর্থিক স্বাধীনতা ছিল। এই অধ্যায়ে লেখক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, আপনি কি অর্থ তৈরি করেন নাকি শুধু উপার্জন করেন? উপার্জন করা মানে অর্থ বিনিময় করা, আপনার সময়ের বিনিময়ে 9টা থেকে 5টার চাকরি, ওভারটাইম, ফ্রিল্যান্স। কিন্তু তৈরি করা মানে এমন একটি সিস্টেম তৈরি করা যা আপনার জন্য অর্থ উপার্জন করে, এমনকি যখন আপনি ঘুমাচ্ছেন, ঘোরাঘুরি করছেন বা অসুস্থ থাকেন। ধনী ব্যক্তিরা অর্থকে সিস্টেমে ঢোকান, তারা নিজেদের অনুপস্থিতিতে উপার্জন করতে পারেন। ডেভিডসন বিশ্বাস করেন যে অর্থ নিজে কোনো অনুভূতি রাখে না, কিন্তু আমাদের চিন্তাভাবনা তাকে আকার দেয়। যদি আপনি বিশ্বাস করেন যে অর্থ খারাপ, তাহলে তা আপনার থেকে দূরে পালাবে, কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে অর্থ আপনার উদ্দেশ্যকে বড় করার একটি হাতিয়ার, তাহলে তা আপনার দিকে আকৃষ্ট হবে। এই চিন্তাভাবনা পরিবর্তনের জন্য ডেভিডসন প্রতিদিন একটি নিয়ম অনুসরণ করতেন। সকালে উঠে লিখতেন, আমি অর্থকে আকর্ষণ করি, আমি অর্থের যোগ্য, অর্থ আমার উদ্দেশ্য পূরণে সাহায্য করে। ধীরে ধীরে তিনি নিজেকে অর্থের প্রতি দোষমুক্ত এবং উন্মুক্ত করতে শুরু করলেন। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিলম্বিত পরিতৃপ্তি, অর্থাৎ তাৎক্ষণিক আনন্দ থেকে বিরত থাকা। ধনী ব্যক্তিরা খরচ করার আগে ভাবেন, এই খরচটি কি তাদের দীর্ঘমেয়াদী বৃদ্ধিতে সাহায্য করবে নাকি কেবল আজকের আনন্দ দেবে। অন্যদিকে সাধারণ মানুষ বিক্রি দেখে সঙ্গে সঙ্গেই খরচ করে ফেলে, ক্রেডিট কার্ড চালায়, ইএমআই এর বোঝা নেয় এবং তারপর মাস ধরে তার ক্ষতিপূরণ দিতে থাকে। লেখক বলেন যে যদি আপনি 1 বছর ধরে আপনার প্রয়োজনগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে সারা জীবন অন্যদের থেকে ভিন্নভাবে জীবনযাপন করতে পারবেন।
ডেভিডসন বলেন যে ধনী হওয়ার চিন্তাভাবনা কেবল বিশেষজ্ঞ নয়, বরং শিক্ষার্থী হয়ে থাকার। ধনী ব্যক্তিরা প্রতিদিন অর্থ সম্পর্কে শিখতে থাকেন। তারা বাজারের প্রবণতা পড়েন, আর্থিক বই পড়েন, কোর্স করেন এবং প্রতি মাসে তাদের আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করেন, যেমন আমরা আমাদের শরীরের স্বাস্থ্য পরীক্ষা করাই। তিনি বলেন যে প্রতি মাসে একটি দিন তিনি আর্থিক বৈঠক বা মানি ডেটের জন্য রাখতেন নিজের সাথে। সেই দিন তিনি তার আয়, খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বিশ্লেষণ করতেন। পরিশেষে লেখক বলেন যে যদি আপনি ধনী হতে চান তাহলে প্রথমে অর্থ সম্পর্কে আপনার চিন্তাভাবনাকে সমৃদ্ধ করুন। অর্থ কেবল উপার্জনের জিনিস নয়, এটি একটি ভাষা, এবং যতক্ষণ না আপনি তার ভাষা বুঝবেন ততক্ষণ সে আপনার সাথে কথা বলবে না। যেমন একজন অশিক্ষিত ব্যক্তি বই থাকা সত্ত্বেও জ্ঞান অর্জন করতে পারে না, তেমনি অর্থের সূত্র না বুঝে অর্থ কাছে থাকলেও তা থাকে না। অধ্যায় 4, ধনী ব্যক্তিরা সময়ের ব্যবহার কিভাবে করেন। যদি অর্থ আমাদের জীবনের ইঞ্জিন হয় তাহলে সময় তার জ্বালানি। এমকে ডেভিডসন বলেন যে ধনী এবং দরিদ্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য অর্থে নয়, বরং সময় সম্পর্কে বোঝাপড়ায় থাকে। দরিদ্র ব্যক্তি সময়কে এমনভাবে খরচ করে যেন তার কাছে অফুরন্ত সময় আছে, আর ধনী ব্যক্তি সময়কে এমনভাবে বাঁচায় যেন এটি সবচেয়ে মূল্যবান জিনিস। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন যে ধনী ব্যক্তিরা সময়কে কিভাবে দেখেন, তার ব্যবহার কিভাবে করেন এবং কিভাবে প্রতিটি মিনিট থেকে অর্থ তৈরি করেন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করি যে সময় তো সবাই সমান পায়, সবার কাছেই 24 ঘন্টা থাকে। কিন্তু পার্থক্য তখন আসে যখন এই 24 ঘন্টার ব্যবহার কিভাবে করা হয় তা পরিবর্তিত হয়। সাধারণ মানুষ সকালে ওঠে, একটু মোবাইল ব্যবহার করে, ট্রাফিকে আটকে পড়ে, অফিসে কাজ করে যা সে পছন্দ করে না। তারপর বাড়ি এসে টিভি দেখে এবং তারপর ঘুমিয়ে পড়ে। এই চক্র প্রতিদিন চলতে থাকে। অন্যদিকে ধনী ব্যক্তি সময়কে ভেঙে ভেঙে দেখে, কোন সময় সৃষ্টিশীল, কোন সময় উৎপাদনশীল এবং কোন সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে। লেখক বলেন যে তিনি প্রথমবার সময়ের মূল্য তখন বোঝেন যখন একজন আর্থিক কোচ তাকে একটি প্রশ্ন করলেন, যদি কেউ আপনার 1 ঘন্টা কিনতে চায় তাহলে আপনি কত টাকায় বিক্রি করবেন? তিনি চমকে গেলেন। কখনো ভাবেননি যে সময়ও কেনা বা বেচা যেতে পারে। কিন্তু এই চিন্তা ভাবনায় ধনী ব্যক্তিদের ধনী বানায়। তারা প্রতিটি ঘন্টার মূল্য গণনা করে। যদি তাদের 1 ঘন্টার মূল্য 1000 টাকা হয় তাহলে তারা এমন কোনো কাজ করে না যা কেউ 200 টাকায় করতে পারে। ডেভিডসন একটি পারিবারিক অভিজ্ঞতা ভাগ করে নেন, যখন তিনি তার সব ছোটোখাটো কাজ নিজে করা ছেড়ে দিলেন, যেমন ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, মুদিখানার কেনাকাটা, বিল পরিশোধ করা। তিনি এই সব কাজ আউটসোর্স করা শুরু করলেন। প্রথমে তার মনে হয়েছিল এটি একটি খরচ, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি বুঝলেন যে এই সব কাজ থেকে যে সময় বেঁচেছে সেই সময় দিয়েই তিনি 2টো নতুন আয়ের উৎস তৈরি করেছেন। অর্থাৎ যারা মনে করে যে আমি সব কিছু নিজে করব, তারা আসলে তাদের সময় হারাচ্ছে এবং তাই ধনী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ছে। আরেকটি বিষয় যা ধনী ব্যক্তিদের আলাদা করে তা হলো টাইম ব্লকিং। লেখক বলেন যে কিভাবে তিনি তার পুরো দিনটিকে ব্লকে ভাগ করে নিয়েছিলেন। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত কেবল পড়া, 8টা থেকে 10টা পর্যন্ত প্রকল্পে কাজ, 10টা থেকে 12টা পর্যন্ত দলের বৈঠক, দুপুরে বিরতি এবং তারপর সন্ধ্যায় কেবল আয় উৎপন্নকারী কাজ। এই ছোট ছোট পরিবর্তনগুলি যা দেখতে খুব মৌলিক মনে হয়, সেইগুলিই তাকে সাফল্যের সিঁড়িতে নিয়ে যেতে থাকে। এই অধ্যায়ে একটি জরুরি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি আপনার সময় থেকে সেই কাজ নিচ্ছেন যা আপনার জীবন পরিবর্তন করতে পারে? আমরা প্রতিদিন 8-10 ঘন্টা মোবাইল চালাতে পারি, ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রল করতে পারি, কিন্তু যদি আমাদের বলা হয় যে প্রতিদিন মাত্র 30 মিনিট আর্থিক সাক্ষরতার ওপর খরচ করো, তাহলে আমাদের এটি বোঝা মনে হয়। ডেভিডসন বলেন যে সময়ের অপচয় অর্থের অপচয়ের থেকেও বড়, কারণ অর্থ ফিরে আসতে পারে, সময় নয়। এখানে একটি গল্পও আসে। 2জন বন্ধু ছিল, দুজনেই একই কলেজ থেকে পাশ করেছে। একজন ডিগ্রি নিয়ে সরাসরি চাকরি নিল এবং প্রতিদিন 10 ঘন্টা কাজ করতে লাগলো। অন্যজন
একটু ধীরে চলল, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা সে বই পড়ত, কোর্স করত এবং দক্ষতা শিখত। 5 বছর পর প্রথমজন তখনও সেই একই চাকরিতে ছিল এবং দ্বিতীয়জন নিজের অনলাইন ব্যবসা চালাচ্ছিল। পার্থক্য পরিশ্রমে ছিল না, পার্থক্য ছিল চিন্তাভাবনা এবং সময়ের ব্যবহারে। লেখক বলেন যে ধনী ব্যক্তিরা জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পার্থক্য বোঝে। সাধারণ মানুষ প্রতিটি ছোট জিনিসকে জরুরি মনে করে, যেমন নোটিফিকেশন চেক করা, প্রতিটি কল ধরা, প্রতিটি বার্তার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া। কিন্তু ধনী ব্যক্তিরা জানে যে কি সঙ্গে সঙ্গে করা জরুরি আর কি উপেক্ষা করা যেতে পারে। তারা তাদের দিনের কিছুটা অংশকে ডিপ ওয়ার্কের জন্য রাখত, যেখানে কোনো কল নেই, কোনো মিটিং নেই, কেবল সেই কাজ যা আসলে অর্থ তৈরি করতে পারে। ডেভিডসন এও বলেন যে সময় ম্যানেজমেন্টের পাশাপাশি শক্তি ম্যানেজমেন্টও জরুরি। অনেক সময় আপনার কাছে সময় থাকে কিন্তু আপনি ক্লান্ত থাকেন, তখন সেই সময় নষ্ট হয়। এই কারণে ধনী ব্যক্তিরা তাদের শক্তিরও কার্য রাখেন: সঠিক ঘুম, ভালো খাবার, ব্যায়াম এবং মাইন্ডফুলনেস। কারণ যদি শরীর ক্লান্ত থাকে তাহলে মন চলতে পারে না, আর মনই সেই যন্ত্র যা অর্থ তৈরি করে। পরিশেষে লেখক বলেন যে যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে প্রথমে আপনার ঘড়িটিকে আবার দেখতে শুরু করুন। আপনি কি প্রতিদিন সেই কাজগুলি করছেন যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না? আপনি কি সময়ের মূল্য বোঝেন নাকি কেবল দিন কাটাচ্ছেন? মনে রাখবেন, সমৃদ্ধি কেবল আর্থিক পরিকল্পনা থেকে আসে না, এটি সময়কে বোঝা এবং তার ব্যবহার করার শিল্প থেকে আসে। অধ্যায় 5, আয়ের উৎস পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। এম.কে. ডেভিডসন বলেন যে কোনো ব্যক্তি সত্যিকারের অর্থে ততক্ষণ পর্যন্ত ধনী হতে পারে না যতক্ষণ না তার কাছে একাধিক আয়ের উৎস থাকে। কেবল একটি বেতনের উপর নির্ভর করে কখনোই আর্থিক স্বাধীনতা পাওয়া যায় না। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন যে কেন আজকের দিনে একাধিক আয়ের প্রবাহই আসল সম্পদ এবং কিভাবে প্রত্যেক মানুষ তার পরিস্থিতি অনুযায়ী এইগুলি তৈরি করা শুরু করতে পারেন। লেখক বলেন যে যখন তিনি প্রথম একজন বিজনেস কোচের কাছে শুনলেন যে একটি আয়ের উৎস বিপদের ঘণ্টা, তখন তিনি চমকে গেলেন। তিনি ভাবতেন যে ভালো বেতন পাচ্ছেন, সঞ্চয়ও হচ্ছে, তাহলে আর কি চাই। কিন্তু তারপর হঠাৎ একদিন তার কোম্পানি ছাঁটাই করল। তিনি এক ধাক্কায় তার পুরো আয় হারালেন। তখনই তিনি বুঝলেন যে আসল সমৃদ্ধি শুরু তখন হয় যখন অর্থ কেবল একটি রাস্তা থেকে নয়, অনেক রাস্তা থেকে আসে। ডেভিডসন এখানে খুব সহজ উদাহরণ দেন। ধরুন, যদি আপনার কাছে একটি মাত্র নল থেকে জল আসে এবং সেটি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? বাড়ি শুকিয়ে যাবে। কিন্তু যদি 4টে নল থাকে এবং একটি বন্ধ হয়ে যায়, তবুও বাকিগুলি থেকে কাজ চলতে থাকবে। ঠিক তেমনই যদি অর্থ 4টি জায়গা থেকে আসে, তাহলে একটি উৎস বন্ধ হয়ে গেলেও আপনার জীবন থেমে থাকে না। এই চিন্তাভাবনা ধনী ব্যক্তিদের বাকি সবার থেকে আলাদা করে তোলে। এই অধ্যায়ে তিনি আয়ের 4টি প্রধান প্রকারের উল্লেখ করেছেন। প্রথমত, সক্রিয় আয় বা অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ চাকরি, ফ্রিল্যান্সিং বা এমন কোনো কাজ যেখানে আপনি সময় দিয়ে অর্থ উপার্জন করেন। দ্বিতীয়ত, নিষ্ক্রিয় আয় বা প্যাসিভ ইনকাম, যেমন ভাড়ায় দেওয়া সম্পত্তি, স্টকের লভ্যাংশ বা ডিজিটাল পণ্য। তৃতীয়ত, পোর্টফোলিও আয়, যেমন শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এসআইপি ইত্যাদি। চতুর্থত, রয়্যালটি আয়, যেমন বই, সঙ্গীত, কোর্স বা অ্যাপস, যা একবার তৈরি করলে বারবার উপার্জন আসে। ডেভিডসন বলেন যে তিনি তার প্রথম বেতনের কিছু অংশ দিয়ে একটি ছোট ডিজিটাল কোর্স তৈরি করেছিলেন এবং সেটিকে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করেছিলেন। প্রথম মাসে মাত্র 300 টাকা এসেছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বিষয়বস্তু উন্নত করতে থাকলেন এবং ষষ্ঠ মাস থেকে প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা উপার্জন করতে লাগলেন। এখান থেকেই তিনি বুঝলেন যে একবারের পরিশ্রম বারবার অর্থ আনতে পারে এবং এটিই নিষ্ক্রিয় আয়ের আসল শক্তি। এই অধ্যায়ে লেখক আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রতিটি দক্ষতা অর্থ হয়ে উঠতে পারে যদি আপনি সেটিকে সঠিকভাবে প্যাক আর বিক্রি করতে পারেন। অনেক মানুষ মনে করে যে তাদের কিছুই আসে না, কিন্তু যদি আপনি রান্না করেন, ফটোগ্রাফি জানেন, স্কেচিং করেন, গান লেখেন, টাইপিং পারেন বা বাচ্চাদের পড়াতে পারেন, এগুলো সবই আপনার আয়ের উৎস হতে পারে। ধনী ব্যক্তিরা প্রতিটি দক্ষতাকে একটি পণ্যতে রূপান্তরিত করে।
এই স্কিল টু সোর্স মাইন্ডসেট তাদের ভিড় থেকে আলাদা করে তোলে। ডেভিডসন বলেন যে একটি বড় ভুল যা মানুষ করে তা হলো তারা নিষ্ক্রিয় আয়ের জন্য প্রথম থেকেই অনেক বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবে। যেমন, যখন আমার কাছে 5 লাখ টাকা হবে তখন আমি সম্পত্তি কিনব, অথবা যখন আমি বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান অর্জন করব তখন কোর্স তৈরি করব। কিন্তু ধনী হওয়ার শুরুটা ছোট হয়। 500 টাকা দিয়েও এসআইপি শুরু হতে পারে, 999 টাকারও ডিজিটাল ই-বুক বিক্রি হতে পারে এবং 1000 টাকাও একটি ইউটিউব চ্যানেল শুরু হতে পারে। এখানে একটি আকর্ষণীয় গল্প আসে। একজন মহিলা যিনি চাকরির পাশাপাশি বাড়িতে বাচ্চাদের আর্ট শেখাতেন। প্রথমে তিনি মাত্র 3 জন শিশুকে পড়াতেন, কিন্তু তিনি তার ক্লাসকে অনলাইনে নিয়ে এলেন। এখন তিনি সারা দেশের শিশুদের কাছে কোর্স বিক্রি করেন এবং তার আয় তার চাকরির চেয়ে 4 গুণ বেশি হয়ে গেছে। তার গল্প এই কথার প্রমাণ যে প্রতিটি দক্ষতা একটি ব্যবসায় রূপান্তরিত হতে পারে যদি আপনি সেটিকে মাপযোগ্য করে তুলতে পারেন। ডেভিডসন বলেন যে প্রতি মাসে অন্তত 1 ঘন্টা আপনাকে আপনার আয়ের উৎসের উপর কাজ করা উচিত। যদি আপনি এখন কেবল একটি উৎস থেকে উপার্জন করছেন, তাহলে আজই দ্বিতীয় উৎস পরিকল্পনা করুন। তা সে একটি ছোট ব্লগ হোক, ইউটিউব চ্যানেল হোক, পূর্ণ হোক বা পরিষেবা হোক। শুরুতে খুব বেশি উপার্জন হবে না, কিন্তু যত আপনি শিখবেন তত মাপযোগ্য বৃদ্ধি আসতে শুরু করবে। এই অধ্যায়ের সারমর্ম হলো, অর্থ একা আসে না, অর্থ চিন্তাভাবনার সাথে আসে, এবং যখন চিন্তাভাবনা এমন হয় যে আমি একটি নয় অনেক রাস্তা থেকে অর্থ উপার্জন করতে পারি, তখনই সমৃদ্ধির আসল পথ খুলে। লেখক বলেন যে আপনার জীবনের সুরক্ষা, স্থায়িত্ব এবং স্বাধীনতা তখনই সম্ভব যখন আপনার আয়ের পথগুলি একাধিক হয়। তখন আপনি পরিস্থিতিকে ভয় পাবেন না, বরং পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন। অধ্যায় 6। অর্থ উপার্জনের চেয়েও বেশি জরুরি অর্থকে ধরে রাখা শেখা। অনেকে প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু তবুও ধনী হতে পারে না, কারণ তারা অর্থকে সামলাতে জানে না। এম.কে. ডেভিডসন এই অধ্যায়ে স্পষ্ট ভাষায় বলেন যে অর্থ উপার্জন একটি কলা, কিন্তু অর্থ সঞ্চয় করা এবং বাড়ানো একটি বিজ্ঞান। এই বিজ্ঞানই কোটিপতিদের ভিড় থেকে আলাদা করে। লেখক বলেন যে অনেক মানুষ তার আয় তো গণনা করে, কিন্তু তাদের খরচ গভীরভাবে পর্যবেক্ষণ করে না, এবং এটি হলো সবচেয়ে বড় ভুল। ডেভিডসন একটি আকর্ষণীয় উদাহরণ দেন। 2 জন বন্ধু আছে, দুজনের বেতনই 50,000 টাকা। একজন বন্ধু প্রতি মাসে 35,000 টাকা খরচ করে এবং 5,000 টাকা সঞ্চয় করে। অন্যজন 25,000 টাকায় কাজ চালিয়ে নেয় এবং 25,000 টাকা সঞ্চয় করে। এখন যদিও দুজনের বেতন সমান, কিন্তু 5 বছর পর যখন সঞ্চয় এবং বিনিয়োগ দেখা হবে, তখন দ্বিতীয় বন্ধু তার অর্থকে 4 গুণ এগিয়ে নিয়ে যাবে। লেখক বলেন যে ধনী হওয়ার যাত্রা কেবল আয় দিয়ে নির্ধারিত হয় না, বরং সঞ্চয় এবং স্মার্ট আর্থিক অভ্যেস দিয়ে নির্ধারিত হয়। এখানে লেখক মানি বাকেট ফর্মুলার কথা বলেন, অর্থাৎ আমাদের আয়কে বিভিন্ন অংশে ভাগ করা উচিত, যেমন জরুরি খরচ 50%, সঞ্চয় 20%, বিনিয়োগ 20%, শেখার দক্ষতা 5% এবং আনন্দ বা ভ্রমণ 5%। যখন আপনি প্রতিটি অংশকে তার শ্রেণীতে রাখেন, তখন অর্থ আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে না, বরং আপনি অর্থকে নিয়ন্ত্রণ করতে শেখেন। আরেকটি মজার বিষয় যা লেখক বলেন, প্রতিটি আয়ের একটি নাম থাকা উচিত। যদি আপনার পকেটে 10,000 টাকা থাকে এবং আপনি আগে থেকে না জানেন যে এটি কী কাজে লাগবে, তাহলে সেই টাকা উড়ে যাবে। কিন্তু যদি আপনি আগে থেকে স্থির করেন যে 3,000 টাকা বিনিয়োগের জন্য, 2,000 টাকা সঞ্চয়ের জন্য, 3,000 টাকা জরুরি খরচের জন্য এবং 2,000 টাকা শেখার জন্য, তাহলে আপনি অনুশোচনা ছাড়াই অর্থ খরচ করবেন এবং আপনার মন আপনাকে দোষারোপ করবে না। ডেভিডসন এও বলেন যে ধনী হওয়ার শুরুটা সবার আগে আর্থিক সচেতনতা দিয়ে হয়। আমাদের প্রতি মাসের খরচ ট্র্যাক করা উচিত, তা সে একটি ছোট চায়ের দোকানে খরচ হোক বা অনলাইন সাবস্ক্রিপশন হোক। প্রতিটি জিনিসের রেকর্ড থাকা উচিত। তিনি পরামর্শ দেন যে প্রতি মাসে একটি দিন, যাকে তিনি মানি ডেট বলেন, কেবল নিজের অর্থের স্বাস্থ্য দেখতে ব্যয় করা উচিত। সেই দিন আপনি দেখবেন কত টাকা এসেছে, কত গেছে, কোথায় গেছে, কত সঞ্চয় হয়েছে এবং কোথায় বিনিয়োগ করা হয়েছে। লেখক এমন একজন মহিলার গল্প ভাগ করে নেন যিনি স্কুলে পড়াতেন। তার বেতন খুব বেশি ছিল না, কিন্তু তিনি প্রতি মাসে এক্সেলে তার পুরো খরচ রেকর্ড করা শুরু করলেন। তিনি দেখলেন যে অপ্রয়োজনে অনেক অনলাইন কেনাকাটা এবং ফুড অর্ডারে 5,000 টাকার বেশি খরচ হচ্ছিল। তিনি ধীরে ধীরে এটি কমালেন এবং সেই 5,000 টাকা
প্রতি মাসে এসআইপিতে রাখা শুরু করলেন। 10 বছর পর যখন তিনি তার বিনিয়োগ দেখলেন, তখন তা 12 লাখ টাকায় দাঁড়িয়েছিল। এটি সচেতন খরচ এবং শৃঙ্খলিত সঞ্চয়ের শক্তি। ডেভিডসন এখানে একটি তিক্ত সত্য বলেন, যতক্ষণ না আপনি অর্থের সম্মান করেন, অর্থ আপনাকে কখনো স্থায়ীভাবে সঙ্গ দেবে না। অনেক মানুষ কেবল অর্থ উপার্জনের পিছনে ছোটে, কিন্তু যখন তা তাদের হাতে আসে তখন পরিকল্পনা ছাড়াই উড়িয়ে দেয় এবং তারপর প্রতি মাসের শেষ ঋণ, চিন্তা এবং নিরাপত্তাহীনতায় কাটে। লেখক বলেন যে অর্থ ততক্ষণ অমূল্য হয় না যতক্ষণ না তা আপনার স্বাধীনতার মাধ্যম হয়ে ওঠে। এই অধ্যায়ে আরেকটি বিষয় খুব অনুপ্রেরণাদায়ক, সেভ বিফোর ইউ স্পেন্ড, নট স্পেন্ড অ্যান্ড দেন সেভ। অর্থাৎ খরচ করার আগে সঞ্চয় করো, খরচ করার পর নয়। অর্থাৎ সবার আগে নিজেকে পরিশোধ করো। আয় আসার সঙ্গে সঙ্গেই প্রথমে একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় এবং বিনিয়োগে রাখো, বাকি যা থাকে তা দিয়েই মাস চালাও। যদি আপনি সঞ্চয়কে শেষে রাখেন তাহলে তা কখনই হবে না। এটি ধনী ব্যক্তিদের আর্থিক অভ্যেস। লেখক এও বিশ্বাস করেন যে অর্থ কেবল সঞ্চয় করার জন্য নয়, বরং এটিকে বাড়ানোর জন্য বিনিয়োগও করতে হয়। সঞ্চয় একটি নৌকা, কিন্তু বিনিয়োগ তার ইঞ্জিন। যদি আপনি কেবল সঞ্চয় করে বসে থাকেন তাহলে আপনার নৌকা ধীরে ধীরে এগিয়ে যাবে, কিন্তু সঠিক বিনিয়োগ তাকে রকেটের মতো এগিয়ে নিয়ে যায়। তাই সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগের মৌলিক জ্ঞানও জরুরি। পরিশেষে ডেভিডসন বলেন যে অর্থ কোনো জাদু করে না, কিন্তু একটি সঠিক চিন্তাভাবনা এবং সিস্টেম অবশ্যই জাদু করতে পারে। যদি আপনি আপনার অর্থকে সম্মান করেন, সঠিক জায়গায় লাগান এবং প্রতি মাসে এটিকে ট্র্যাক করেন, তাহলে বিশ্বাস করুন ধীরে ধীরে অর্থ আপনার জন্য কাজ করতে শুরু করবে এবং সেদিনই আপনি সমৃদ্ধির আসল পথে থাকবেন। অধ্যায় 7, ধনী ব্যক্তিরা সময় কেনেন, দরিদ্র ব্যক্তিরা সময় বেচেন। একজন সাধারণ মানুষ যখন অর্থ নিয়ে কথা বলে তখন তার মনোযোগ কেবল অর্থ উপার্জনের দিকে থাকে, কিন্তু একজন ধনী ব্যক্তি অর্থের পাশাপাশি সময়ের মূল্য বোঝেন। এম.কে. ডেভিডসন এই অধ্যায়ে বলেন যে আসল সমৃদ্ধি তখন আসে যখন আপনি আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে শুরু করেন, অর্থ উপার্জনের জন্য তাকে বিক্রি করা শুরু করেন না। এই চিন্তাভাবনা সাধারণ মানুষকে একজন সফল ব্যবসায়ী বা বিনিয়োগকারী থেকে আলাদা করে। লেখক একটি সহজ কথা বলেন, দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ তাদের সারা জীবন সময় বিক্রি করে। চাকরিতে, ওভারটাইমে, ফ্রিল্যান্সে তারা যত বেশি সময় দেয় তত বেশি অর্থ উপার্জন করে। কিন্তু ধনী ব্যক্তিরা সিস্টেম তৈরি করে, এমন উৎস তৈরি করে যা তাদের উপস্থিতি ছাড়াই অর্থ উপার্জন করে। এটি হতে পারে ব্যবসা, বিনিয়োগ, ডিজিটাল পণ্য বা স্বয়ংক্রিয় পরিসীমা। ধনী ব্যক্তিরা বলেন, যদি প্রতিটি অর্থের জন্য আমাকে আমার সময় দিতে হয় তাহলে আমি কখনো স্বাধীন হতে পারবো না। ডেভিডসন একটি আকর্ষণীয় উদাহরণ দেন। ধরুন আপনি প্রতি ঘন্টা 500 টাকা উপার্জন করেন। এখন যদি আপনি 1 ঘন্টা নিজে গিয়ে বাজার করতে, গ্যাসের সিলিন্ডার ভরতে বা অনলাইন বিল পরিশোধ করতে ব্যয় করেন, তাহলে আপনি 500 টাকার কাজ ছেড়ে 500 টাকার কাজের জন্য আপনার সময় দিয়ে দিলেন। এর অর্থ হলো আপনি আপনার নিজের সময়ের মূল্য কমাচ্ছেন। ধনী ব্যক্তিরা এমন ছোট কাজগুলিকে হয় ডেলিগেট করেন অথবা স্বয়ংক্রিয় করেন, কারণ তারা জানে যে তাদের সময়ের মূল্য 500 টাকা নয়, 5000 টাকা বা তারও বেশি। লেখক আরেকটি খুব জরুরি চিন্তাভাবনা বলেন, টাইম ইজ নট মানি, টাইম ইজ লাইফ। সময় অর্থ নয়, সময় জীবন। যদি আপনি আপনার সময় বিক্রি করতে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে আপনার জীবন বিক্রি করছেন। এই চিন্তাভাবনা পরিবর্তন করে আমাদের এমন কাজগুলিতে মনোযোগ দেওয়া উচিত যা দীর্ঘমেয়াদে অর্থ তৈরি করে, যেমন বই লেখা, অ্যাপ তৈরি করা, অনলাইন কোর্স, রিয়েল এস্টেট বিনিয়োগ বা শেয়ার বাজার। এগুলি একবার সময় চায়, কিন্তু তারপর বারবার অর্থ ফিরিয়ে দেয়। ডেভিডসন এই অধ্যায়ে একটি শব্দ ব্যবহার করেন, লিভারেজ, অর্থাৎ এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে আপনি একা পরিশ্রম করেন না, বরং আপনার জায়গায় সিস্টেম, মানুষ, প্রযুক্তি এবং অর্থ কাজ করে। যেমন ধরুন আপনি যদি একটি ডিজিটাল কোর্স তৈরি করেন, তাহলে সেই কোর্স হাজার হাজার মানুষ কিনতে পারে আপনাকে প্রতিবার শেখানোর প্রয়োজন ছাড়াই। এটি লিভারেজ। ধনী ব্যক্তিরা তাদের প্রতিটি প্রচেষ্টাকে লিভারেজে রূপান্তরিত করেন।
লেখক বলেন যে দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ সময়কে এই দৃষ্টিকোণ থেকে দেখে না। তারা ভাবে যত কাজ করব তত অর্থ আসবে। অথচ ধনী ব্যক্তিরা ভাবেন কিভাবে আমি একবার পরিশ্রম করে বারবার অর্থ উপার্জন করতে পারি। এটি মনোভঙ্গিগত পরিবর্তন যা সমৃদ্ধির পথ খোলে। ডেভিডসন একটি গল্পও ভাগ করে নেন। একজন ব্যক্তি দিন রাত কঠোর পরিশ্রম করত। তার কাছে কিছুই বাঁচত না, কারণ সে তার আয়কে খরচে রূপান্তরিত করে দিত। তারপর সে একবার একটি বই পড়ল যা তার চিন্তাভাবনা পরিবর্তন করে দিল। সে তার কাজকে স্কেল করার কথা ভাবল, ইউটিউব চ্যানেল শুরু করল, একটি ই-বুক লিখল এবং ফ্রিল্যান্স ক্লায়েন্টের জন্য টেমপ্লেট তৈরি করল যা বারবার বিক্রি হতো। আজ সেই লোকটি দিনে মাত্র 2 ঘন্টা কাজ করে এবং বাকি সময় তার পরিবারের সাথে কাটায়, কারণ এখন সে সময় বিক্রি করে না, বরং সিস্টেম থেকে উপার্জন করে। লেখক একটি জরুরি প্রশ্ন জিজ্ঞাসা করেন, আপনি কি আপনার আজকের জীবনকে বারবার পুনরাবৃত্তি করছেন? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সময় বিক্রি করছেন। কিন্তু যদি আপনি আজ এমন কিছু তৈরি করছেন যা ভবিষ্যতেও চলতে থাকবে, তাহলে আপনি ধনী হওয়ার সঠিক পথে আছেন। এই অধ্যায়ে লেখক একটি মাইন্ডসেট এক্সারসাইজও দেন। একটি কাগজ নেন এবং তাতে 3টি কলাম তৈরি করুন। 1, কোন কাজগুলি আমি নিজে করি যা 100 টাকার কম মূল্যের? 2, কোনগুলি 1000 টাকার মূল্যের? এবং 3, কোনগুলি 10,000 টাকার বেশি মূল্যের? এখন ভাবুন কিভাবে আপনি প্রথম কলামের কাজগুলি ছেড়ে দিতে পারেন বা ডেলিগেট করতে পারেন, কারণ যতক্ষণ না আপনি 100 টাকার কাজগুলি নিজে করতে থাকবেন, ততক্ষণ আপনি 10,000 টাকার সুযোগগুলি হারাবেন। ডেভিডসন পরিশেষে বলেন যে একজন ধনী ব্যক্তির ক্যালেন্ডারে বুক করা থাকে। সে জানে কখন কি করতে হবে এবং কি ডেলিগেট করতে হবে, কিন্তু একজন দরিদ্র ব্যক্তির সময় দিশাহীনভাবে নষ্ট হয়। সে সব কিছু নিজে করে এবং তারপর অভিযোগ করে যে আমার কাছে সময় নেই। যদি আপনাকে ধনী হতে হয়, তাহলে আপনাকে কেবল অর্থের নয়, সময়েরও মালিক হতে হবে। এই অধ্যায়ের সারমর্ম এক লাইনে, অর্থকে কাজে লাগাও, সময় বাঁচাও, যাতে তুমি জীবনকে উপভোগ করতে পারো। এটি সমৃদ্ধির আসল শুরু। অধ্যায় 8, ধনী ব্যক্তিরা ঝুঁকি নেয়, দরিদ্র ব্যক্তিরা নিরাপত্তা খোঁজে। আমাদের সমাজে একটি খুব গভীর ধারণা রয়েছে, নিরাপদ থাকো, ঝুঁকি নিও না। একটি স্থিতিশীল চাকরি ধরে নাও এবং জীবন কেটে যাবে। কিন্তু এম.কে. ডেভিডসন এই চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, যদি তুমি কেবল নিরাপত্তা চাও, তাহলে সমৃদ্ধি ভুলে যাও, কারণ ধনী হওয়ার আসল পথ ঝুঁকির মধ্য দিয়ে যায়। এবং এটি সাধারণ চিন্তাভাবনা ও ধনী চিন্তাভাবনার মধ্যে পার্থক্য তৈরি করে। এই অধ্যায়ের শুরু একটি আকর্ষণীয় প্রশ্ন দিয়ে হয়। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে কেবল নিরাপদে খেলেছে আর কোটিপতি হয়ে গেছে? সম্ভবত না, কারণ প্রতিটি বড় অর্জন, প্রতিটি বড় সাফল্য, প্রতিটি বড় সম্পদ একটি ঝুঁকির পিছনে লুকিয়ে থাকে। ধনী ব্যক্তিরা ঝুঁকিকে ভয় পায় না, বরং ঝুঁকিকে বুঝে তার ওপর আরোহণ করে। ডেভিডসন একটি খুব জরুরি পার্থক্য বলেন, ঝুঁকি নেওয়ার মানে বোকামি করা নয়। দরিদ্র ব্যক্তিরা মনে করে যে ঝুঁকি মানে জুয়া খেলা, সব কিছু হারিয়ে ফেলা। অথচ ধনী ব্যক্তিরা ঝুঁকিকে একটি হিসাব করা সিদ্ধান্তের মতো নেয়। তারা ঝুঁকি পরিমাপ করে, তার সুবিধে অসুবিধে বিশ্লেষণ করে এবং তারপর পদক্ষেপ নেয়। এটি হলো স্মার্ট ঝুঁকি। লেখক একটি গল্প ভাগ করে নেন। একটি ছেলে যে গিটার বাজাতে ভালোবাসত, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং করছিল কারণ তার বাবা মা বলেছিলেন যে গিটারে কোনো কেরিয়ার নেই, ঝুঁকি আছে। সেই ছেলেটি অনেক বছর চাকরি করত, কিন্তু সে খুশিও ছিল না, অর্থও সঞ্চয় করতে পারছিল না। একদিন সে সিদ্ধান্ত নিল যে এখন সে গিটারকেই তার পেশা বানাবে। সে ইউটিউব চ্যানেল শুরু করলো, সঙ্গীত শেখানো শুরু করলো এবং কয়েক বছরের মধ্যেই সে লক্ষ লক্ষ টাকা উপার্জন করল। সে কি ঝুঁকি নিয়েছিল? হ্যাঁ, কিন্তু সেই ঝুঁকিকে বুদ্ধিমানের সাথে নেওয়া হয়েছিল? অবশ্যই। ডেভিডসন বলেন যে ধনী হওয়ার পথে 2 ধরনের ভয় সবচেয়ে বেশি আসে। 1, ব্যর্থতার ভয় এবং 2, মানুষের কটূক্তির ভয়। দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ এই দুটি ভয়ে ভীত হয়ে তাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করে। কিন্তু ধনী চিন্তা ভাবনার মানুষ এই ভয়গুলিকে উত্তেজনায় রূপান্তরিত করে। তারা ভাবে, যদি আমি ব্যর্থ হই তাহলে শিখব, যদি মানুষ হাসে
তাহলে আরও কঠোর পরিশ্রম করব যাতে একদিন সেই একই লোকেরা হাততালি দেয়। এই অধ্যায়ে লেখক একটি জরুরি অনুশীলন বলেন, আপনার ভয়ের তালিকা তৈরি করুন। হ্যাঁ, ঠিক তাই। একটি কাগজ নিন এবং তাতে লিখুন, আমি কেন ধনী হতে পারছি না, এবং তারপর আপনার সমস্ত ভয় পরিষ্কারভাবে লিখুন। যেমন, ব্যবসায় ব্যর্থ হব, লোকে কি বলবে, আমার কিছুই আসে না, আমার কাছে অর্থ নেই, ইত্যাদি। এখন প্রতিটি ভয়ের সামনে দুটি প্রশ্ন লিখুন। যদি এটি সত্যি হয় তাহলে কি আমি মারা যাব, এবং যদি এটি না হয় তাহলে কি আমার স্বপ্ন মারা যাবে? 90% ক্ষেত্রে আপনি উত্তর পাবেন, ভয় কেবল মনের ভ্রম। ডেভিডসন এই অধ্যায়ে ধনী ব্যক্তিদের একটি বিশেষ অভ্যেসের কথা বলেন। তারা তাদের ভয়কে একটি প্রকল্পে রূপান্তরিত করেন। যেমন, যদি কারো মঞ্চে ওঠার ভয় থাকে, তাহলে ধনী চিন্তাভাবনার ব্যক্তি ইচ্ছাকৃত বারবার মঞ্চে যাবে যাতে সেই ভয় ভেঙে যায়। তারা জানে যে ভয় যত বড়, সাফল্যও তত বড়। লেখক এও বলেন যে রিস্ক কেবল ব্যবসা বা অর্থের সাথে জড়িত নয়। রিস্ক হলো নিজের উপর বিশ্বাস করা, রিস্ক হলো পুরনো চাকরি ছাড়ার, রিস্ক হলো একটি নতুন পথ বেছে নেওয়ার যখন সবাই বলছে যে এটি ভুল, এবং এটিই সেই রিস্ক যা সাধারণ মানুষকে বিশেষ করে তোলে। আরেকটি খুব জরুরি কথা, দরিদ্র মানুষ রিস্ককে বিপদ মনে করে, অথচ ধনী মানুষ তাকে সুযোগ মনে করে। উদাহরণস্বরূপ, যখন করোনা মহামারী এলো, অনেক মানুষ ভীত হয়ে পড়ল, চাকরি হারালো, অর্থ থাকলো না। কিন্তু সেই সময়ে কিছু মানুষ অনলাইন ব্যবসা শুরু করলো, কোর্স বিক্রি করলো, ডিজিটাল পরিষেবা শুরু করলো, এবং আজ তারা আর্থিকভাবে স্বাধীন। একই ঘটনা, দুটি চিন্তাভাবনা, দুটি ভিন্ন ফলাফল। ডেভিডসন ব্যাখ্যা করেন যে রিস্কের মানে এই নয় যে আপনি অন্ধের মতো ঝাঁপিয়ে পড়বেন। এর মানে হলো, প্রথমে নিজেকে প্রস্তুত করুন, শিখুন, গবেষণা করুন, তারপর একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রিস্ক নিন। ধনী ব্যক্তিরা রিস্ক নেওয়ার আগে তাদের সবচেয়ে খারাপ পরিস্থিতি বা ওয়ার্স্ট কেস সিনারিও নির্ধারণ করেন। তারা ভাবেন, যদি সব কিছু ব্যর্থ হয় তাহলে কি আমি ফিরে আসতে পারবো? এবং যখন উত্তর হ্যাঁ হয়, তখন তারা পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে। পরিশেষে লেখক বলেন, যারা তাদের ভয়ের সাথে লড়াই করতে প্রস্তুত তারাই অসাধারণ হয়ে ওঠে। বাকিরা কেবল নিরাপদ জীবনযাপন করে তাদের সক্ষমতা হারিয়ে ফেলে। তাই যদি আপনি ধনী হতে চান, তাহলে ভয়কে আলিঙ্গন করুন, রিস্ককে বুঝুন এবং সঠিক সুযোগে বাজি ধরুন। অধ্যায় 9, অর্থ পরিশ্রম থেকে নয়, সিস্টেম থেকে আসে। আমাদের সবাইকে ছোটবেলা থেকে একটি কথা শেখানো হয়, খুব কঠোর পরিশ্রম করো তবেই টাকা পাবে। স্কুলে ভালো নম্বর আনো, তারপর একটি চাকরি পাবে, এবং তারপর সারা জীবন কাজ করতে থাকো। এটাই বেশিরভাগ মানুষের চিন্তাভাবনা। কিন্তু এমকে ডেভিডসন এই চিন্তাভাবনাকে সম্পূর্ণ উল্টে দেন। তার বক্তব্য হলো, অর্থ পরিশ্রম থেকে নয়, সিস্টেম থেকে আসে। অর্থাৎ আপনি যতই পরিশ্রম করুন না কেন, যদি আপনার কাছে সঠিক সিস্টেম না থাকে, তবে আপনি সব সময় একই জায়গায় আটকে থাকবেন। লেখক এই অধ্যায়ে একটি খুব সাধারণ কিন্তু বিপজ্জনক ফাঁদের কথা বলেন, টাইম ফর মানি ট্র্যাপ, অর্থাৎ সময়ের বিনিময়ে অর্থ। আপনি যত বেশি সময় কাজ করবেন তত বেশি টাকা পাবেন, কিন্তু এতে একটি সমস্যা আছে। আপনার কাছে দিনের মাত্র 24 ঘন্টা আছে। যদি আপনার আয় কেবল আপনার সময়ের উপর নির্ভর করে, তাহলে আপনার আয়ের একটি সীমা নির্ধারিত আছে, এবং ধনসম্পদের জগতে সীমা চলে না। ডেভিড হাসেন আমাদের জানান যে ধনী ব্যক্তিরা তাদের পরিশ্রম থেকে অর্থ উপার্জন করে না, তারা সিস্টেম থেকে উপার্জন করে। এমন একটি সিস্টেম যেখানে তারা বারবার নিজেকে ঢেলে দেয় না, বরং একবার সঠিক পদ্ধতি তৈরি করে এবং তারপর সেই সিস্টেম তাদের জন্য দিন-রাত কাজ করে, তারা ঘুমিয়ে থাকুক বা ঘুরতে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক যদি স্কুলে 8 ঘন্টা পড়ান, তবে সে মাসের একটি নির্দিষ্ট বেতন পাবেন। কিন্তু সেই শিক্ষক যদি একটি অনলাইন কোর্স তৈরি করেন, যা একবার তৈরি হয়ে বারবার বিক্রি হতে পারে, তবে সেটি একটি সিস্টেমে পরিণত হয়। এখন তিনি ঘুমেতেও টাকা উপার্জন করতে পারেন, তাকে বারবার নতুন ভিডিও বানাতে হবে না। এটাই হলো একবার পরিশ্রম করো, বারবার আয় করোর সিস্টেম। লেখক ধনীদের 3টি বিশেষ অভ্যেসের কথা বলেন। 1, তারা সিস্টেম নিয়ে ভাবে, মানুষ নিয়ে নয়। 2, তারা সক্রিয় আয়ের ওপর নয়, বরং নিষ্ক্রিয় আয়ের ওপর মনোযোগ দেয়। এবং 3, তারা একবার কিছু তৈরি করে এবং বারবার তা ব্যবহার করে। ডেভিড হাসেন বলেন যে দরিদ্র ব্যক্তিরা সবসময় আরও কঠোর পরিশ্রম করো এই মানসিকতায় জীবনযাপন করে। অন্যদিকে ধনী ব্যক্তিরা আরও স্মার্ট হও এই কৌশল অবলম্বন করে।
যদি পরিশ্রমী সাফল্যে চাবিকাঠি হতো তবে সবচেয়ে ধনী ব্যক্তিরা খেতে কাজ করা শ্রমিক হতেন, কিন্তু এমনটি নয়, কারণ পরিশ্রমের সাথে দিক নির্দেশনা, কৌশল এবং সিস্টেমের প্রয়োজন হয়। এই অধ্যায়ে লেখক এটিও বোঝান যে সিস্টেমের অর্থ কেবল অনলাইন ব্যবসা নয়। সিস্টেম হতে পারে একটি দল তৈরি করা যা আপনার জন্য কাজ করবে, এমন একটি মডেল তৈরি করা যা স্কেলেবল, এমন একটি নেটওয়ার্ক তৈরি করা যা বারবার আপনাকে কাজ এনে দেবে, অথবা এমন একটি ব্র্যান্ড তৈরি করা যার পরিচয় নিজে নিজেই অর্থ আকর্ষণ করবে। ডেভিড হ্যাসন বলেন যে ধনী হওয়ার জন্য আপনাকে নিজেকে একজন ব্যক্তি থেকে একটি সিস্টেমে রূপান্তরিত করতে হবে। যতক্ষণ আপনি নিজে প্রতিটি কাজ করবেন, আপনি পণ্য তৈরি করবেন, আপনি মার্কেটিং করবেন, আপনি সাপোর্ট দেবেন, ততক্ষণ আপনি ব্যবসা নয়, একটি চাকরি করছেন। ধনী ব্যক্তিরা নিজে কাজ করে না, তারা কাজ করানোর সিস্টেম তৈরি করে। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শুরুতে সিস্টেম তৈরি করা কঠিন হয়, কিন্তু এটাই সেই কঠিন অংশ যা দরিদ্র ব্যক্তিরা সহ্য করতে পারে না এবং হাল ছেড়ে দেয়। অন্যদিকে ধনী চিন্তাভাবনার মানুষ জানে যে একবার সিস্টেম তৈরি হয়ে গেলে সামনের পথ সহজ হয়ে যাবে। যেমন একজন কৃষক বীজ বনে সার ও জল দেয়, অপেক্ষা করে, তারপর ফসল কাটে, একই চিন্তাভাবনা ব্যবসা এবং ধন সম্পদের সিস্টেমেও প্রযোজ্য হয়। এই অধ্যায়ে লেখক এটিও বোঝান যে সিস্টেমের অর্থ কেবল অনলাইন ব্যবসা নয়। সিস্টেম হতে পারে একটি দল তৈরি করা যা আপনার জন্য কাজ করবে, এমন একটি মডেল তৈরি করা যা স্কেলেবল, এমন একটি নেটওয়ার্ক তৈরি করা যা বারবার আপনাকে কাজ এনে দেবে, অথবা এমন একটি ব্র্যান্ড তৈরি করা যার পরিচয় নিজে নিজেই অর্থ আকর্ষণ করবে। ডেভিড হ্যাসন বলেন যে ধনী হওয়ার জন্য আপনাকে নিজেকে একজন ব্যক্তি থেকে একটি সিস্টেমে রূপান্তরিত করতে হবে। যতক্ষণ আপনি নিজে প্রতিটি কাজ করবেন, আপনি পণ্য তৈরি করবেন, আপনি মার্কেটিং করবেন, আপনি সাপোর্ট দেবেন, ততক্ষণ আপনি ব্যবসা নয়, একটি চাকরি করছেন। ধনী ব্যক্তিরা নিজে কাজ করে না, তারা কাজ করানোর সিস্টেম তৈরি করে। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শুরুতে সিস্টেম তৈরি করা কঠিন হয়, কিন্তু এটাই সে কঠিন অংশ যা দরিদ্র ব্যক্তিরা সহ্য করতে পারে না এবং হাল ছেড়ে দেয়। অন্যদিকে ধনী চিন্তাভাবনার মানুষ জানে যে একবার সিস্টেম তৈরি হয়ে গেলে সামনের পথ সহজ হয়ে যাবে। যেমন একজন কৃষক বীজ বনে সার ও জল দেয়, অপেক্ষা করে, তারপর ফসল কাটে, একই চিন্তাভাবনা ব্যবসা এবং ধন সম্পদের সিস্টেমেও প্রযোজ্য হয়। ডেভিড হ্যাসন এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণীও দেন। যদি আপনি কেবল কোনো পরিকল্পনা এবং সিস্টেম ছাড়াই পরিশ্রম করতে থাকেন, তবে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, পুড়ে যাবেন এবং হয়তো আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই থেমে যাবেন। তাই এটি জরুরি যে আপনি প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি একটি সিস্টেম তৈরি করছি নাকি কেবল পরিশ্রম করছি। পরিশেষে লেখক একটি সুন্দর বাক্য বলেন যে সেই ব্যক্তি ধনী হয় না যে দিনরাত কাজ করে, বরং সেই হয় যে এমন একটি সিস্টেম তৈরি করেছে যা তার জন্য দিনরাত কাজ করে। তাই আজ থেকেই এটি ভাবুন যে আপনি আপনার আয়কে কিভাবে সিস্টেমে রূপান্তরিত করতে পারেন। তা সে ডিজিটাল হোক, শারীরিক হোক, দল হোক বা প্রযুক্তি, আপনি আজ যে সময় দিচ্ছেন তা আগামীকালের স্বাধীনতার বীজ হতে পারে। শর্ত থাকে যে আপনি কেবল পরিশ্রম করবেন না, একটি সিস্টেম তৈরি করবেন। অধ্যায় 10, ধন সম্পদ কেবল লক্ষ্য নয়, একটি মিশন। এখন শুরু করো। এতক্ষণ আপনি বুঝলেন যে ধন সম্পদ কোনো জাদু নয়, বরং চিন্তা, সিস্টেম এবং কৌশলের খেলা। আপনি জানলেন যে ছোটবেলা থেকে শেখানো সীমিত বিশ্বাসগুলো আমাদের আটকে রাখে। পরিশ্রমের চেয়ে স্মার্টনেস বেশি জরুরি এবং সময়ের বিনিময়ে অর্থ উপার্জনের চেয়ে সিস্টেম তৈরি করা ভালো। কিন্তু এই শেষ অধ্যায়ে এম.কে. ডেভিডসন আমাদের একটি প্রশ্ন করতে বাধ্য করেন যে এতক্ষণ যা কিছু শিখলেন, আপনি কি সত্যিই তা গ্রহণ করতে প্রস্তুত? লেখক বলেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক, যারা কেবল শোনে, পড়ে এবং অল্প সময়ের জন্য অনুপ্রাণিত হয়, তারপর কিছুদিন পর সব ভুলে যায় এবং পুরনো অভ্যেসে ফিরে আসে। আর দ্বিতীয়ত, যারা পড়া বিষয়ে আমল করে, নিজেদের ভয়ের মুখোমুখি হয়, ঝুঁকি নেয় এবং ধীরে ধীরে নিজেকে সেই রূপে গড়ে তোলে যা একসময় কেবল স্বপ্ন বলে মনে হতো। প্রশ্ন এটা নয় যে আপনি কি জানেন, আসল প্রশ্ন হলো আপনি কি করছেন। ডেভিডসন এই অধ্যায়ে বলেন যে ধন সম্পদ কোনো ফিনিশিং লাইন নয় যেখানে পৌঁছে সবকিছু শেষ হয়ে যায়। এটি একটি জীবনশৈলী, একটি দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে বড় কথা, এটি একটি মিশন। যদি আপনি কেবল টাকা উপার্জনের জন্য ধনী হতে চান, তবে আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বেন।
কিন্তু যদি আপনার ধন সম্পদের উদ্দেশ্য হয় অন্যদের সাহায্য করা, আপনার পরিবারকে একটি উন্নত জীবন দেওয়া, সমাজে পরিবর্তন আনা, তবে সেই লক্ষ্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই অধ্যায়ে লেখক একটি অত্যন্ত কার্যকরী সরঞ্জামও দেন, রিচনেস ভিশন ম্যাপ, অর্থাৎ আপনার ধন সম্পদের একটি স্পষ্ট ছবি। তিনি বলেন, কাগজে বসে লিখুন 3 বছর পর আপনি কেমন জীবনযাপন করছেন, আপনার আয়ের উৎস কী, আপনি কাদের সাথে কাজ করছেন, আপনি কোন জিনিসের জন্য টাকা খরচ করছেন, আপনি কাদের সাহায্য করছেন। যতক্ষণ আপনার কাছে একটি স্পষ্ট এবং আবেগপূর্ণ ছবি থাকবে না, ততক্ষণ আপনি ভটকতে বা দিগ্ভ্রান্ত হতে থাকবেন। প্রত্যেক মহান ব্যক্তি প্রথমে মনে একটি ছবি তৈরি করে, তারপর তাকে বাস্তবে রূপ দেয়। ডেভিডসন এটিও বোঝান যে শুরু করা সবচেয়ে কঠিন অংশ হয়, এবং এই কারণেই বেশিরভাগ লোক কখনো শুরুই করে না। তারা লোকে কি বলবে তা নিয়ে চিন্তিত থাকে, ব্যর্থতার ভয়, উপহাসের ভয়, টাকা ডুবে যাওয়ার ভয়। কিন্তু লেখক স্পষ্ট করে বলেন, ভয় কখনো যাবে না, আপনাকে ভয়ের সঙ্গেই চলতে শিখতে হবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় মাত্রা হল, কর্মই প্রকৃত ধন সম্পদের বীজ। আপনি যত তাড়াতাড়ি আপনার আইডিয়াতে কাজ শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনার জীবন পরিবর্তিত হতে শুরু করবে। কোনো আইডিয়া যতক্ষণ মস্তিষ্কে থাকে ততক্ষণ তা কেবল একটি স্বপ্ন, কিন্তু যখন তা কাগজে নেমে আসে, পরিকল্পনা হয়, প্রথম পদক্ষেপ নেওয়া হয়, তখন সেই আইডিয়া একটি মিশনে পরিণত হয়। আর এবার সেই অংশের কথা বলি যার জন্য হয়তো আপনি অপেক্ষা করছিলেন, যে পরবর্তী পদক্ষেপ কী। যদি আপনি এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন, তাহলে আপনি তাদের মধ্যে নন যারা কেবল শোনে ফুলে যায়। আপনি সেই ব্যক্তি যে পরিবর্তন আনতে চান। তাই এবার কিছু পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। আজই একটি ডায়েরি নিন এবং আপনার রিচনেস ভিশন ম্যাপ তৈরি করুন। আপনার 3 বছর পরের স্বপ্নকে এত স্পষ্ট এবং বাস্তব করুন যে তা আপনার ঘুমও কেড়ে নেয়। তারপর একটি ছোট সিস্টেম তৈরি করুন, তা সেই ইউটিউব চ্যানেল হোক, একটি ইনস্টাগ্রাম পেজ হোক, একটি অনলাইন কোর্স হোক, একটি পণ্যের আইডিয়া হোক, একটি সেবা হোক, যা কিছুই হোক, শুরু করুন। শুরু করা সবসময় ভীতিকর মনে হয়, কিন্তু বিশ্বাস করুন, সামনের পথ ওখান থেকেই খোলে। আর যদি আপনি সত্যি ধনী হতে চান, তাহলে এই ভিডিওটি বারবার দেখুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সাথে চলতে পারে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা একসাথে এগিয়ে যেতে পারি। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।